আজ 27 জানুয়ারি মঙ্গলবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। সিপিএম আইএসএফ এর সঙ্গে আলোচনা, জোটে মিমো, বড় ইঙ্গিত হুমায়ুন কবিরের। অবৈধভাবে ভারতে ঢুকে 2 বছরের বেশি বসবাস, সীমান্ত থেকে গ্রেপ্তার 3 বাংলাদেশি। এসআইআর ভোটার শুনানির নোটিশে আতঙ্ক, হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু। প্রাক্তন বিসিসিআই সভাপতি আইএস বিন্দ্রা প্রয়াত, শোক ভারতীয় ক্রিকেট মহলে। 2026 বিধানসভা ভোট, কলকাতায় বিজেপির সভামঞ্চে আগুন, তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর। মঞ্চে হেনস্থা মিমি চক্রবর্তী, থানায় অভিযোগ দায়ের অভিনেত্রীর। অহেতুক মাথা ঘামানো বন্ধ করুন, সেলিমকে তোপ কংগ্রেসের, জোটে অনিশ্চয়তা। বিজেপির ইস্তেহার কমিটির চেয়ারম্যান তাপস রায়, প্রশ্ন তুলল তৃণমূল। প্রজাতন্ত্র দিবসের নাশকতার ছক, রাজস্থানে উদ্ধার 10,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। সিপিএম আইএসএফ এর সঙ্গে আলোচনা, জোটে মিমো, ফের ইঙ্গিত হুমায়ুন কবিরের। এসআইআর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে জট, 1.5 কোটির কাছে নোটিশ পাঠানোর প্রস্তুতি। দিদি ইডিকে হারিয়েছেন, কলকাতায় এসে বিজেপিকে খোঁচা অখিলেশের। হাসিনা সরকার উৎখাতে আন্দোলনকারীদের অপরাধ মাফ, বাংলাদেশে অধ্যাদেশ জারি। এসআইআর শুনানির নোটিশে আতঙ্কে বৃদ্ধের মৃত্যু, ফের চাঞ্চল্য। মিমি চক্রবর্তীকে হেনস্থা নিয়ে সরব অভিনেত্রী, পুলিশের দ্বারস্থ। সেলিমকে কংগ্রেসের তোপ, জোট হবে কিনা তা নিয়ে জল্পনা। আরো এক কেলেঙ্কারি, 72 ঘন্টার ধর্মঘট ডেকে সরকার ফেলার ডাক অভিজিতের। দিল্লিতে হাসিনার মন্তব্যে অসন্তোষ ঢাকার, ভারতের বিরুদ্ধে কড়া বার্তা। নোটিশ পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, রাজ্যে এসআইআর আতঙ্কে মৃত আরো 3। বঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি অভিজিতের, কটাক্ষ কুণালের। নরেন্দ্রপুর অগ্নিকাণ্ডে মৃত বেড়ে 8, উদ্ধার ঝলসানো দেহ। অমর্ত্য সেনকে অপমান শুভেন্দুর, পাল্টা তোপ তৃণমূলের। সাধারণ মানুষের কর ছাড়ের সম্ভাবনা কতটা, কি বলছেন বিশেষজ্ঞরা। সেলিম বিতর্কে কংগ্রেসের আক্রমণ, জোট নিয়ে ধোঁয়াশা অব্যাহত। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে রোবট কুকুর ও ভৈরব বাহিনী, অভিবাদন নিলেন মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সিপিএম আইএসএফ এর সঙ্গে আলোচনা, জোটে মিমো, বড় ইঙ্গিত হুমায়ুন কবিরের। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও জোট সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে সম্ভাব্য জোট নিয়ে আলোচনা প্রকাশ্যে আসছে। এই প্রেক্ষাপটে রাজ্যের পরিচিত রাজনৈতিক মুখ হুমায়ুন কবিরের সাম্প্রতিক মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির ইঙ্গিত দেন যে বামপন্থী দল সিপিএম এবং আব্বাস সিদ্দিকীর দল আইএসএফ এর সঙ্গে তার আলোচনা চলছে। তিনি বলেন, রাজ্যে বিকল্প রাজনৈতিক মঞ্চ গড়ে তোলার জন্য মতাদর্শগতভাবে কাছাকাছি দলগুলির সঙ্গে কথা বলা হচ্ছে। তার এই মন্তব্যের পরেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু। এই সম্ভাব্য জোটে কি তবে মিম বা এআই মিমও যুক্ত হতে পারে? যদিও তিনি সরাসরি মিমের নাম উচ্চারণ করেননি, তবে সংখ্যালঘুদের কণ্ঠস্বরকে প্রতিনিধিত্ব করে এমন শক্তিকেও আলোচনা রাখার কথা ভাবা হচ্ছে। এই মন্তব্য থেকে রাজনৈতিক মহল মিমের সম্ভাব্য অন্তর্ভুক্তির ইঙ্গিত খুঁজছে। মিমের পশ্চিমবঙ্গে সরাসরি সাংগঠনিক শক্তি তুলনামূলকভাবে কম হলেও কিছু জেলায় তাদের প্রভাব নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের আগ্রহ রয়েছে। সিপিএম বা আইএসএফ এর তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এমন কোনো জোট আলোচনা স্বীকার করা হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি এই 2 প্রধান শক্তির বাইরে তৃতীয় বিকল্প গড়ে তুলতে গেলে ছোট ও মাঝারি শক্তিগুলোর মধ্যে সমন্বয় বাড়তেই পারে। তৃণমূল কংগ্রেসের জল্পনাকে তাচ্ছিল্যের সুরে উড়িয়ে দিয়েছে। শাসক দলের একাধিক নেতা বলেছেন, ভোটের আগে অনেকেই আলোচনার কথা বলেন, কিন্তু বাস্তবে তার ফল কতটা হয় তা মানুষ দেখেছে। বিজেপির তরফেও এই সম্ভাব্য জোটকে সুযোগ সন্ধানী সমীকরণ বলে কটাক্ষ করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোট ব্যাংককে কেন্দ্র করে যদি নতুন কোনো সমীকরণ তৈরি হয় তবে তা কিছু আসনে ফলাফল প্রভাবিত করতে পারে। তবে আদর্শগত পার্থক্য, আসন সমঝোতা, নেতৃত্বের প্রশ্ন এসব বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে হুমায়ুন কবিরের এই মন্তব্য আপাতত রাজনৈতিক জল্পনাই বাড়িয়েছে। তবে নির্বাচনের আগে রাজ্যের জোট রাজনীতিতে যে আরো চমক থাকতে পারে তা বলাই যায়।
অবৈধভাবে ভারতে ঢুকে 2 বছরের বেশি বসবাস, সীমান্ত থেকে গ্রেপ্তার 3 বাংলাদেশি। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাহিনীর নজরদারির মধ্যেই 3 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। সীমান্তরক্ষী বাহিনীর সূত্রে জানা গেছে, ধৃতরা অবৈধভাবে ভারতে প্রবেশ করে প্রায় 2 বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন জায়গায় বসবাস করছিলেন। সাম্প্রতিক এক অভিযানে সীমান্তের কাছাকাছি সন্দেহজনক গতিবিধি নজরে আসে। জিজ্ঞাসাবাদে ধরা পড়ে ওই 3 জনের কাছে কোনো বৈধ ভারতীয় পরিচয়পত্র নেই। পরে তদন্তে উঠে আসে তারা আগেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল এবং ভুয়ো পরিচয়ে কাজও করছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা নির্মাণ শ্রমিক হিসেবে দক্ষিণ ভারতের একটি রাজ্যে কাজ করছিল। স্থানীয় কিছু দালালের সাহায্যে তারা ভুয়ো নথি তৈরির চেষ্টা করেছিল বলেও অভিযোগ উঠেছে। তাদের কাছ থেকে কিছু সন্দেহজনক কাগজপত্র উদ্ধার হয়েছে, যা পরীক্ষা করে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলি এখন খতিয়ে দেখছে এই প্রবেশ কি কোনো বড় চক্রের অংশ নাকি ব্যক্তিগতভাবে কাজের সন্ধানে ঢোকার চেষ্টা। সীমান্ত অঞ্চলে দীর্ঘদিন ধরেই মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ রয়েছে। প্রশাসনের মতে, দারিদ্র্য, কাজের অভাব এবং দালাল চক্রের প্রলোভনে অনেকেই ঝুঁকি নিয়ে সীমান্ত পার হন। ধৃতদের বিরুদ্ধে বিদেশি আইন ও পাসপোর্ট আইনে মামলা দায়ের হয়েছে। আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে। পাশাপাশি বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করে তাদের নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া শুরু হতে পারে। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনা সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তোলে। কাঁটাতার, নজরদারি টাওয়ার ও টহলদারি থাকা সত্ত্বেও কোথাও না কোথাও ফাঁক থেকেই যাচ্ছে। একই সঙ্গে ভুয়ো নথি তৈরির চক্র ভাঙাও বড় চ্যালেঞ্জ। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও প্রতিক্রিয়া শুরু হয়েছে। কেউ সীমান্ত নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন, আবার কেউ মানবিক দৃষ্টিভঙ্গির কথাও বলেছেন। তবে প্রশাসনের স্পষ্ট বক্তব্য, আইন ভেঙে প্রবেশ করলে আইনি ব্যবস্থায় নেওয়া হবে। এসআইআর ভোটার শুনানির নোটিশে আতঙ্ক, হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু। রাজ্যে চলা ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে উদ্বেগের আবহে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনার সামনে এসেছে। পরিবারের অভিযোগ, শুনানিতে হাজিরা নোটিশ পাওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তার বাড়িতে ভোটার তালিকা সংক্রান্ত শুনানির নোটিশ পৌঁছয়। পরিবারের সদস্যদের দাবি, তিনি ভাবতে শুরু করেন নথিপত্র ঠিক না থাকলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে। এই দুশ্চিন্তা থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের অভিযোগ, নোটিশ পাওয়ার পর থেকেই তার ঘুম কমে যায়, খাওয়া দাওয়াও ঠিকমতো করছিলেন না। ঘটনার দিন রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রতিবেশীদের একাংশের দাবি, অনেকেই এসআইআর নোটিশ পেয়ে বিভ্রান্ত ও আতঙ্কিত। কি নথি লাগবে, কোথায় যেতে হবে, নাম বাদ পড়বে কিনা, এই অনিশ্চয়তা থেকেই উদ্বেগ বাড়ছে। নির্বাচন কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছে, এসআইআর একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া, যার উদ্দেশ্য ভোটার তালিকা হালনাগাদ ও নির্ভুল করা। কমিশনের দাবি, কারো আতঙ্কিত হওয়ার কারণ নেই, প্রয়োজনের সহায়তা কেন্দ্রেও যোগাযোগ করা যায়। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনাকে সামনে এনে অভিযোগ করেছে, যথেষ্ট সচেতনতা ছাড়া নোটিশ পাঠানোয় সাধারণ মানুষ অকারণে মানসিক চাপে পড়ছেন। তারা প্রক্রিয়াটি আরো মানবিক ও সহজ করার দাবি তুলেছে। চিকিৎসকদের মতে, বয়স্ক মানুষের ক্ষেত্রে অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই প্রশাসনিক প্রক্রিয়ার পাশাপাশি মানসিক আশ্বাস দেওয়াও জরুরি। ঘটনাটি এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য জুড়ে চলা বিতর্ককে আরো তীব্র করে তুলেছে। প্রশাসন ও নির্বাচন কমিশন কিভাবে এই উদ্বেগ কমাবে, এখন সেদিকেই নজর সবার। এসআইআর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে জট, 1.5 কোটির কাছে নোটিশ পাঠানোর প্রস্তুতি। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা এসআইআর ঘিরে আইনি জটিলতা আরো বেড়েছে। এই প্রক্রিয়া নিয়ে একাধিক আপত্তি ও অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি সুপ্রিম কোর্টে পৌঁছেছে। একই সময় নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, রাজ্যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভোটারের কাছে শুনানির নোটিশ পাঠানোর প্রস্তুতি চলছে। এসআইআর মূলত ভোটার তালিকাকে হালনাগাদ ও নির্ভুল করার জন্য পরিচালিত একটি প্রশাসনিক প্রক্রিয়া। যেসব ক্ষেত্রে তথ্য অসম্পূর্ণ, ঠিকানায় অসঙ্গতি বা নথিপত্র নিয়ে সন্দেহ রয়েছে, সেসব ভোটারদের নোটিশ পাঠিয়ে শুনানিতে ডাকা হয়। কমিশনের বক্তব্য, এটি একটি নিয়মিত সাংবিধানিক দায়িত্ব। তবে বিরোধী রাজনৈতিক দলগুলির অভিযোগ, এত বিপুল সংখ্যক মানুষকে একসঙ্গে নোটিশ পাঠানো হলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হতে পারে। তাদের দাবি, অনেক প্রবীণ ও দরিদ্র মানুষ প্রয়োজনীয় নথি জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। এই পরিস্থিতিতে কয়েকটি নাগরিক সংগঠন ও রাজনৈতিক প্রতিনিধিরা সুপ্রিম কোর্টে আবেদন করেন, যাতে প্রক্রিয়ার স্বচ্ছতা, সময়সীমা এবং মানবিক দিক বিবেচনা করার নির্দেশ দেওয়া হয়। আদালত প্রাথমিকভাবে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, কারো নাম স্বয়ংক্রিয়ভাবে বাদ দেওয়া হচ্ছে না, প্রত্যেককে নিজের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হবে। পাশাপাশি সহায়তা কেন্দ্র খোলা এবং সচেতনতা বাড়ানোর কথা বলা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন সামনে থাকায় এই প্রক্রিয়া রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। আদালতের পর্যবেক্ষণ এখন এই প্রক্রিয়ার ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
দিদি ইডিকে হারিয়েছেন, কলকাতায় এসে বিজেপিকে খোঁচা অখিলেশের। কলকাতায় একটি রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে এসে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব কেন্দ্র ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, দিদি ইডিকে হারিয়েছেন। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে তর্ক শুরু হয়েছে। অখিলেশের বক্তব্য ছিল মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ব্যবহার নিয়ে। তিনি বলেন, বিরোধী শাসিত রাজ্যগুলিতে কেন্দ্রীয় সংস্থার সক্রিয়তা বাড়লেও অনেক ক্ষেত্রেই আইনি লড়াইয়ে রাজ্য সরকারগুলি নিজেদের অবস্থান প্রতিষ্ঠা করেছে। তিনি সরাসরি নাম না করলেও ইঙ্গিত দেন যে রাজনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। এমন অভিযোগ বিরোধী শিবিরে দীর্ঘদিন ধরেই রয়েছে। গণতন্ত্রের রাজনৈতিক লড়াই ভোটে হওয়া উচিত, তদন্ত সংস্থার মাধ্যমে নয় বলেন তিনি। বিজেপির তরফে পাল্টা বলা হয়েছে, তদন্ত সংস্থাগুলি আইন মেনেই কাজ করে এবং দুর্নীতির অভিযোগ থাকলে তদন্ত হবেই। তৃণমূল কংগ্রেসের নেতারা অবশ্য অখিলেশের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি বিরোধী ঐক্যের প্রতিফলন। বিশ্লেষকদের মতে এই মন্তব্যের মধ্যে শুধু কটাক্ষ নয়, বরং 2026 সালের আগে বিরোধী দলগুলির মধ্যে বোঝাপড়া জোরদারের ইঙ্গিতও থাকতে পারে। হাসিনা সরকার উৎখাতে আন্দোলনকারীদের অপরাধ মাফ, বাংলাদেশে অধ্যাদেশ জারি। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে একটি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি হয়েছে, যেখানে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত কিছু ব্যক্তির বিরুদ্ধে থাকা নির্দিষ্ট অভিযোগ মাফ করার কথা বলা হয়েছে। এই সিদ্ধান্ত ঘিরে দেশে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। সরকারের তরফে বলা হয়েছে, এটি জাতীয় পুনর্মিলন ও স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে নেওয়া পদক্ষেপ। আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়া বহু তরুণ ও সাধারণ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের মাধ্যমে উত্তেজনা কমানোর উদ্দেশ্য। তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই সিদ্ধান্ত বাছাই করে নেওয়া হয়েছে এবং সব পক্ষ সমান সুবিধা পাচ্ছে না। কেউ কেউ আশঙ্কা করছেন, এর ফলে ভবিষ্যতে রাজনৈতিক আন্দোলনে সহিংসতার প্রবণতা বাড়তে পারে। আইন বিশেষজ্ঞদের মতে, অধ্যাদেশ জারি করে ফৌজদারি মামলায় হস্তক্ষেপ একটি বড় পদক্ষেপ, যার দীর্ঘমেয়াদী প্রভাব বিচার ব্যবস্থার উপরেও পড়তে পারে। আন্তর্জাতিক মহলেও বিষয়টি নজরে এসেছে, কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনী পরিবেশ নিয়ে আলোচনায় রয়েছে। এসআইআর শুনানির নোটিশে আতঙ্কে বৃদ্ধের মৃত্যু, ফের চাঞ্চল্য। ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত এসআইআর নোটিশ পাওয়ার পর মানসিক চাপে এক প্রবীণের মৃত্যুর অভিযোগে ফের বিতর্ক দানা বেঁধেছে। পরিবারের দাবি, শুনানিতে হাজিরা দেওয়ার চিন্তায় তিনি ভীষণ দুশ্চিন্তায় ছিলেন। স্থানীয়দের বক্তব্য, নোটিশ পাওয়ার পর থেকেই তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। প্রয়োজনীয় কাগজপত্র জোগাড় করা নিয়ে বারবার দুশ্চিন্তা করছিলেন। পরে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার মৃত্যু হয়। চিকিৎসকদের প্রাথমিক মত, হৃদরোগজনিত কারণেই মৃত্যু। তবে পরিবার ও প্রতিবেশীদের একাংশের দাবি, মানসিক চাপই বড় কারণ। নির্বাচন কমিশন জানিয়েছে, এসআইআর একটি নিয়মিত প্রশাসনিক কাজ এবং কারো আতঙ্কিত হওয়ার দরকার নেই। সহায়তা কেন্দ্রের মাধ্যমে সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনার পর আবারও প্রক্রিয়াটি আরো সংবেদনশীলভাবে পরিচালনার দাবি উঠেছে। মিমি চক্রবর্তীকে হেনস্থা নিয়ে সরব অভিনেত্রী। পুলিশের দ্বারস্থ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীর হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ, মঞ্চে ওঠানামার সময় ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি ও অশোভন আচরণ করা হয়। নিরাপত্তা যথেষ্ট ছিল না বলেও অভিযোগ উঠেছে। ঘটনায় তিনি মানসিকভাবে আঘাত পেয়েছেন বলে ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং অনুষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আয়োজকদের সঙ্গে কথা বলা হচ্ছে। সহকর্মী শিল্পী ও রাজনৈতিক সহকর্মীদের অনেকে তার পাশে দাঁড়িয়ে ঘটনার নিন্দা করেছেন। নারী নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। ঘটনাটি দেখিয়ে সমালোচকেরা বলছেন, জনসমাগমের অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থায় আরও কড়াকড়ি প্রয়োজন। আরও এক কেলেঙ্কারি, 72 ঘন্টার ধর্মঘট ডেকে সরকার ফেলার ডাক অভিজিতের। রাজ্য রাজনীতিতে উত্তাপ বাড়ালেন বিরোধী রাজনৈতিক মুখ অভিজিৎ। এক সাংবাদিক বৈঠকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে আরো এক বড় কেলেঙ্কারির অভিযোগ তুলে 72 ঘন্টার রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দেন। তার বক্তব্য, এই সরকারকে গণ আন্দোলনের মাধ্যমে সরাতে হবে। অভিজিৎ দাবি করেন, প্রশাসনিক দুর্নীতি, স্বচ্ছতার অভাব এবং সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার ক্ষেত্রে দুর্ভোগ, এসব মিলিয়ে রাজ্যে ক্ষোভ বাড়ছে। তিনি বলেন, মানুষ রাস্তায় নামলে সরকার টিকতে পারবে না। যদিও তিনি নির্দিষ্ট কোনো নথি বা প্রমাণ প্রকাশ করেননি, তবে শীঘ্রই তথ্য প্রকাশের আশ্বাস দিয়েছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস এই ডাককে রাজনৈতিক নাটক বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, উন্নয়নমূলক কাজ থেকে মানুষের নজর ঘোরাতে এ ধরনের কর্মসূচি নেওয়া হচ্ছে। রাজ্য সরকার প্রশাসনিকভাবে ধর্মঘট মোকাবেলায় প্রস্তুত বলেও জানিয়েছে। ধর্মঘটের সম্ভাবনা সামনে রেখে পরিবহন, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরগুলিতে প্রস্তুতি শুরু হয়েছে। ব্যবসায়ী সংগঠনগুলির একাংশ উদ্বেগ প্রকাশ করেছে, দীর্ঘ ধর্মঘটে অর্থনৈতিক ক্ষতি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ডাক আসন্ন নির্বাচনের আগে বিরোধীদের আন্দোলনমুখী কৌশলের অংশ হতে পারে। তবে জনসমর্থন কতটা মিলবে, সেটাই বড় প্রশ্ন। দিল্লিতে হাসিনার মন্তব্যে অসন্তোষ ঢাকার, ভারতের বিরুদ্ধে কড়া বার্তা।
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে দেওয়া এক মন্তব্য ঘিরে কূটনৈতিক স্তরে অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্রের খবর। ঢাকার তরফে বলা হয়েছে, ওই মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনভিপ্রেত ব্যাখ্যা দিয়েছে। দিল্লিতে একটি আলোচনা সভায় হাসিনা নাকি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন। এরপরেই ঢাকায় সরকারি স্তরে প্রতিক্রিয়া শুরু হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার উপর দাঁড়িয়ে। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে কোনো কড়া প্রতিক্রিয়া না দিলেও কূটনৈতিক মহলে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন পরিস্থিতিকে সংবেদনশীল করে তুলেছে। বিশেষজ্ঞদের মতে, প্রতিবেশী দেশের রাজনৈতিক মন্তব্য কূটনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে, তাই উভয় পক্ষই পরিস্থিতি সামাল দিতে সংযত ভাষা ব্যবহার করছে। শশী পাজাকে এসআইআর নোটিশ, শুনানির জন্য তলব নির্বাচন কমিশনের। রাজ্যে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই আবহেই এবার নির্বাচন কমিশনের নোটিশ পেলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শশী পাজা। কমিশনের তরফে তাকে নির্দিষ্ট দিনে শুনানির জন্য হাজির থাকতে বলা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, শশী পাজার ভোটার সংক্রান্ত কিছু তথ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে বলেই তাকে নোটিশ পাঠানো হয়েছে। কমিশনের দাবি, এটি একটি নিয়মমাফিক প্রশাসনিক প্রক্রিয়া এবং এর সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যের কোনো সম্পর্ক নেই। কমিশনের বক্তব্য অনুযায়ী একই ধরনের নোটিশ রাজ্যের বহু সাধারণ ভোটার ও জনপ্রতিনিধিকেও পাঠানো হয়েছে। তবে শশী পাজা এই নোটিশ পাওয়ার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার দাবি, তিনি 2002 সাল থেকে নিরবচ্ছিন্নভাবে ভোটার তালিকায় রয়েছেন, একাধিক নির্বাচনে ভোট দিয়েছেন এবং যিনি নিজে জনপ্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সেই অবস্থায় হঠাৎ করে তার নাগরিকত্ব বা ভোটার হওয়ার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তার। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই নোটিশকে কেন্দ্রীয় ষড়যন্ত্র বলে কটাক্ষ করা হয়েছে। শাসক দলের বক্তব্য, এসআইআর এর আড়ালে এক প্রকার ছায়া এনআরসি চালু করার চেষ্টা চলছে। বিশেষ করে বিরোধী দলের নেতা মন্ত্রীরা যাতে প্রশাসনিক জটিলতায় জড়িয়ে পড়েন, সেই উদ্দেশ্যেই এমন নোটিশ পাঠানো হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একজন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে এভাবে নোটিশ পাঠানো নিঃসন্দেহে রাজনৈতিকভাবে সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ঘটনা। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি একজন মন্ত্রীর নাগরিকত্ব বা ভোটার পরিচয় নিয়েই প্রশ্ন ওঠে, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হতে পারে? অন্যদিকে নির্বাচন কমিশন বারবারই স্পষ্ট করেছে, কাউকে অকারণে হয়রানি করার উদ্দেশ্য নেই। কমিশনের মতে, ভোটার তালিকা সম্পূর্ণ স্বচ্ছ ও নির্ভুল করতেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং প্রত্যেককে নিজের বক্তব্য পেশ করার পূর্ণ সুযোগ দেওয়া হবে। সব মিলিয়ে শশী পাজাকে এসআইআর নোটিশ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই শুনানির পর কমিশনের অবস্থান কি হয়, তার দিকেই এখন নজর গোটা রাজনৈতিক মহলের। মাইক্রো অবজারভারকে সপাটে চর ভোটারের, দৌড়ল পুলিশ। রাজ্যে আরো এক মৃত্যুর নেপথ্যে এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। সেই উত্তেজনারই এক ভয়াবহ ছবি সামনে এলো মাইক্রো অবজারভারের ওপর হামলার ঘটনায়। অভিযোগ, ভোটার তালিকা সংক্রান্ত শুনানির সময় এক ব্যক্তি আচমকায় মাইক্রো অবজারভারকে সপাটে চড় মারেন। ঘটনার পরেই এলাকায় চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে এবং পুলিশ ছুটে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই ব্যক্তি এসআইআর সংক্রান্ত নোটিশ পেয়ে দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। শুনানির সময় তার কাছে নাগরিকত্ব ও পরিচয় সংক্রান্ত একাধিক প্রশ্ন করা হলে তিনি ক্ষোভে ফেটে পড়েন। সেই উত্তেজনার মধ্যে আচমকা এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরো ভয়াবহ তথ্য। যা জানা গিয়েছে, রাজ্যের অন্য একটি এলাকায় এসআইআর সংক্রান্ত চাপ ও আতঙ্কের মধ্যেই আরো একজনের মৃত্যু হয়েছে। পরিবার ও স্থানীয়দের অভিযোগ, লাগাতার নোটিশ, শুনানির ডাক এবং কাগজপত্রের চাপ ওই ব্যক্তিকে চরম মানসিক অবসাদের দিকে ঠেলে দিয়েছিল। এই ঘটনার পর শাসক দল নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এসআইআর এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। বিশেষ করে দরিদ্র, কম শিক্ষিত ও প্রান্তিক মানুষজন এই প্রক্রিয়া বুঝতে না পেরে আতঙ্কিত হয়ে পড়ছেন। অন্যদিকে বিরোধী বিজেপির বক্তব্য, এই ঘটনাগুলির দায় কমিশনের উপর চাপানো ঠিক নয়। তাদের মতে, ভোটার তালিকা পরিশুদ্ধ করা একটি প্রয়োজনীয় গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আইন শৃঙ্খলার দায়িত্ব রাজ্য সরকারের। মানবাধিকার সংগঠনগুলিও এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, প্রশাসনিক কোনো প্রক্রিয়ার ফলে যদি মানুষের প্রাণহানি ঘটে বা মানসিক বিপর্যয় দেখা দেয়, তবে সেই প্রক্রিয়া পুনর্বিবেচনা করা জরুরি। সব মিলিয়ে মাইক্রো অবজারভারের উপর হামলা এবং মৃত্যুর ঘটনা এসআইআর প্রক্রিয়ার মানবিক দিক নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দিল। দেবের পর এসআইআর নোটিশ প্রাক্তন সাংসদ
অভিনেত্রী মিমিকে ডাক পেলেন মানালিও। ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ঘিরে বিতর্ক আরো তীব্র হলো বাংলার রাজনীতিতে। সাংসদ অভিনেতা দেবের পর এবার এসআইআর নোটিশ পেলেন প্রাক্তন সাংসদ ও জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। শুধু তাই নয়, এই প্রক্রিয়ার আওতায় ডাকা হয়েছে অভিনেত্রী মানালি দেকে। তারকাদের নাম জড়ানো এসআইআর ইস্যু নতুন করে রাজনৈতিক ও সামাজিক চর্চার কেন্দ্রে উঠে এলো। সূত্রের খবর, সম্প্রতি মিমি চক্রবর্তীর ঠিকানায় নির্বাচন কমিশনের তরফে এসআইআর সংক্রান্ত নোটিশ পাঠানো হয়। নোটিশে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি জমা দিয়ে ভোটার তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের নোটিশ অভিনেত্রী মানালি দের কাছেও পৌঁছেছে বলে জানা গিয়েছে। এই ঘটনার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, যারা দীর্ঘদিন ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও এমন নোটিশ পাচ্ছেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কি? রাজনৈতিক মহলের একাংশের মতে তারকাদের নাম সামনে আসায় এসআইআর প্রক্রিয়ার বাস্তব প্রভাব আরো স্পষ্ট হয়ে উঠেছে। প্রাক্তন সাংসদ হিসেবে মিমি চক্রবর্তীর এসআইআর নোটিশ পাওয়ার বিষয়টি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কারণ তিনি শুধুমাত্র একজন অভিনেত্রী নন, বরং দীর্ঘদিন সংসদের সদস্য ছিলেন। এমন একজন পরিচিত ব্যক্তিকেও নতুন করে ভোটার নথি যাচাইয়ের ডাক পাওয়ায় এসআইআর প্রক্রিয়ার কড়াকড়ি নিয়ে প্রশ্ন উঠছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা বলেন, যদি সাংসদ ও পরিচিত মুখদেরও এভাবে নোটিশ পাঠানো হয়, তাহলে সাধারণ গরিব মানুষ কতটা আতঙ্কে রয়েছেন তা সহজেই বোঝা যায়। তাদের অভিযোগ, এসআইআর এর নামে এক ধরনের ভয়ের রাজনীতি চালানো হচ্ছে। দেবের পর মিমি ও মানালির নাম সামনে আসায় তৃণমূল কংগ্রেস এই ইস্যুকে আরো জোরালোভাবে তুলে ধরছে। দলের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে এনআরসির মতো প্রক্রিয়া চালানোর চেষ্টা হচ্ছে। এর ফলে বহু প্রকৃত ভোটার তাদের অধিকার হারানোর আশঙ্কায় ভুগছেন। অন্যদিকে বিজেপি এই অভিযোগ মানতে নারাজ। বিজেপি নেতাদের দাবি, এসআইআর একটি নিয়মিত ও সাংবিধানিক প্রক্রিয়া। এতে কারো তারকা পরিচয় বা রাজনৈতিক অবস্থান বিবেচনা করা হয় না। তাদের মতে যাদের তথ্য যাচাই প্রয়োজন তাদেরই নোটিশ পাঠানো হচ্ছে। তবে বিজেপির এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিরোধীরা। তাদের যুক্তি, এসআইআর যদি এতটাই স্বাভাবিক প্রক্রিয়া হয়, তাহলে কেন এত সংখ্যক মানুষ হঠাৎ নোটিশ পাচ্ছেন? কেন দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসা ব্যক্তিদেরও নতুন করে নাগরিকত্ব প্রমাণের মতো পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে? এই ইস্যুতে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ বলছেন তারকারাও যখন বাদ যাচ্ছেন না, তখন বোঝা যাচ্ছে প্রক্রিয়াটি কতটা কঠোর। আবার কেউ মনে করছেন তথ্য যাচাই হলে তাতে আপত্তির কিছু নেই। তবে আতঙ্ক যে তৈরি হয়েছে তা প্রায় সকলেই স্বীকার করছেন। প্রশাসনিক সূত্রে দাবি করা হয়েছে, এসআইআর এর উদ্দেশ্য ভুয়ো ভোটার চিহ্নিত করা ও ভোটার তালিকা আরো স্বচ্ছ করা। এতে কাউকে হয়রানি করার উদ্দেশ্য নেই। কিন্তু বাস্তবে এই প্রক্রিয়া মানুষের মনে যে ভয় ও অনিশ্চয়তা তৈরি করছে তা অস্বীকার করা যাচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেব, মিমি ও মানালির মতো পরিচিত মুখদের এসআইআর নোটিশ পাওয়ার ঘটনা এই ইস্যুকে আরো বড় রাজনৈতিক বিতর্কে পরিণত করবে। ভোটের আগে এসআইআর ও সম্ভাব্য এনআরসি প্রশ্নে রাজ্য রাজনীতিতে যে আরো উত্তপ্ত হবে তা এখন প্রায় নিশ্চিত। সব মিলিয়ে তারকাদের নাম জড়িয়ে পড়ায় এসআইআর বিতর্কে নতুন মাত্রা পেল। এই প্রক্রিয়া কতটা স্বচ্ছ ও জনবান্ধব হয়, সেদিকেই এখন নজর রাজ্যবাসীর।